হেই বন্ধুরা। প্রথম ভালোবাসা সবার মনে অন্যরকম একটি অনুভূতি রেখে যায়। যতই মানুষটি খারাপ হোক অথবা ভালো, সে মানুষটি আমাদের সাথে থাকুক অথবা আমাদের থেকে দূরে, সে যেন ভালো থাকে, এটাই সবার চাওয়া থাকে। এমনই একটি লাভ স্টোরি নিয়ে নির্মাণ করা হয়েছে একটি চাইনিজ রোমান্টিক মুভি, যেটা রিলিজ হয়েছে 2021 সালে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক গল্পটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে গল্পের প্রধান ক্যারেক্টার জুকে দেখানো হয়, যে হচ্ছে একটি স্কুলের স্পোর্টস ইনস্ট্রাক্টর। সে মাঠে দাঁড়িয়ে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে কল্পনায় ডুবে থাকে। সে প্রায় সময় এমন করে থাকে, তাই তার স্টুডেন্টরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করতো, সেজন্য সে তাদেরকে পানিশমেন্ট দেয়। এরপরে সে তার ডেস্কের উপরে একটা চিঠি দেখতে পায়, যেটা ইউন নামের একটি মেয়ে থেকে এসেছে। চিঠিটা দেখে জু বলে, কখনোই ভাবেনি যে এই মেয়েটি আমার স্মৃতির প্রত্যেকটা পাতায় ছড়িয়ে থাকবে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং জুয়ের স্টুডেন্ট লাইফের স্টোরি দেখানো হয়। সে আসলে ছিল অনেক দুষ্ট স্বভাবের একটি ছেলে, যে প্রায় সময় তার ক্লাসমেটের সাথে মারামারি করত। এমনই এক মারামারির সময় সে প্রথমবারের মতো ইয়ংকে দেখে এবং তার প্রেমে পড়ে যায়। সবাই তাকে মারতে থাকে, কিন্তু সে ইয়ংয়ের দিকেই তাকিয়ে থাকে। এরপরে তাকে পানিশমেন্টের জন্য স্কুলের অফিসে আনা হয়। সেখানে ইয়ংও চলে আসে এবং আমরা জানতে পারি যে আজকে ইয়ংয়ের তাদের স্কুলে প্রথম দিন। জু ইয়ংয়ের সাথে কথা বলতে চাইছিল, তাই সুযোগ বুঝে সে ইয়ংয়ের কাছে আসে এবং বলে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমার কাছে চলে আসবে, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। এই সময় ইয়ং খেয়াল করে যে জুয়ের প্যান্টে একটা ছেঁড়া, এবং সে তখন তাকে বলে, তুমি তোমার প্যান্টটাকে ঠিক করো। নিজের দরজা বন্ধ করার পরে আরেকজনের জন্য দরজা খুলো। কথাটা শুনে জু অনেক লজ্জা পেয়ে যায়। যেহেতু ইয়ং ছিল অনেক সুন্দর একটা মেয়ে, তাই স্কুলের বাকি সমস্ত ছেলেরাও ইয়ংকে অনেক পছন্দ করত। স্কুলের সুইমিং টিমের ক্যাপ্টেন শার্ক তাকে তার ট্রফি দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে। সে তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। এটা শুনে ইয়ং রেগে যায় এবং জুকে বলে, চলো এখান থেকে। এটা শুনে জু অনেক খুশি হয়ে যায় এবং তার স্কুল পালিয়ে একটা বাহিরে চলে যায়। জু ভাবে যে তারা হয়তো ডেটে যাচ্ছে, কিন্তু ইয়ং তাকে জানায় যে তার এই নতুন স্কুলের পরিবেশ একদম পছন্দ না, এই জন্য সে স্কুল থেকে পালিয়ে এসেছে। জু তাকে ইমপ্রেস করার জন্য বলে, আমার একসাথে 5টা গার্লফ্রেন্ড ছিল, আমি একজন সুইমিং চ্যাম্পিয়ন, আমাকে সবাই পছন্দ করে। কিন্তু ইয়ং তার চাপাবাজি বুঝতে পেরে তার খাবারে অনেক ঝাল মিশিয়ে তাকে সেটা খেতে দেয়। পরদিন শার্ক আবারও ইয়ংকে বিরক্ত করে। এটা দেখে জু শার্কের সাথে মারামারি করে। মারামারি শেষে জু রেস্টুরেন্টে আসে এবং ইয়ং তখন বলে, যারা মারপিট করে তাদেরকে আমার একদম পছন্দ না। জু বলে, তুমি শার্ককে মিথ্যা বলবে যে আমরা দুজন ডেট করছি। এটা শুনলে সে আর ঝগড়া করবে না। তখন শার্ক এসে জুকে বুলি করতে শুরু করে। ইয়ং বলে যে আমি আর জু ডেট করছি। এটা শুনে শার্ক সেখান থেকে চলে যায়। পরদিন শার্ক আবার জুকে বিরক্ত করছিল। তখন জু বলে যে আমি আর মারামারি করতে চাই না। এটা শার্ক তাকে সুইমিং কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ জানায়। বলে, যদি আমি জিতে চাই তাহলে ইয়ং তার পিঠে একটা পোস্টার লাগাবে, যেটা লেখা থাকবে শার্ক আমার বয়ফ্রেন্ড। জু কিছু বলার আগে ইয়ং তার চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয় এবং জুকে কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে বলে। জু পুরোদমে প্র্যাকটিস করতে থাকে। এরপরে প্রতিদিনের মতো আবারও তারা স্কুল ফাঁকে দিয়ে চলে আসে, কিন্তু রেস্টুরেন্ট বন্ধ থাকায় তারা সেখানে বসে গল্প করে। ইয়ং বলে যে তার ড্রয়িং করতে পছন্দ, তাই সে ফিউচারে একজন ফ্যাশন ডিজাইনার হতে চায় এবং জুকে জিজ্ঞেস করে যে তোমার সুইমিং এর প্রতি বেশ ইন্টারেস্ট, তুমি কি সুইমার হতে চাও? জু বলে, আমি শুধু শার্ককে হারাতে চাই। তখন টিচার তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে তাড়া করে। যেহেতু তারা স্কুল পালিয়ে আড্ডা দিচ্ছিল, তাই তারা বৃষ্টির মধ্যে দৌড়ে পালাতে থাকে। তারা দুজন সম্পূর্ণ ভিজে গিয়েছিল, তাই জু ইয়ংকে তার বাসায় নিয়ে আসে এবং তার কাপড় শুকাতে থাকে। সেখানে ইয়ং বেশ কিছু অ্যাডাল্ট মুভির সিডি দেখতে পায়। জু বলে, এগুলো আমার নয়, আমার এক বন্ধুর। ইয়ং বলে, তোমরা কখন থেকে এসব দেখো? জু তখন মুখ ফুসকে বলে ফেলে যে রাত 11টার পর থেকে দেখি। আসলে ইয়ং এখানে জানতে চাইছিল যে ছেলেরা কবে থেকে এসব দেখা শুরু করে, কিন্তু জু তার কথা বুঝতে না পেয়ে উল্টো তার রহস্য বলে দেয়। এতে ইয়ং তাকে নিয়ে অনেক মজা করে। বেচারা জু ইয়ংকে তার বাসায় পৌঁছে দেয়। পরদিন সুইমিং কম্পিটিশন ছিল। জু অনেক ভালো পারফর্ম করলেও শার্ক জিতে যায়। তখন ইয়ং এসে জুকে ইনসাল্ট হওয়া থেকে বাঁচিয়ে নেয় এবং শর্ত অনুযায়ী ইয়ং তার পিঠে পোস্টার লাগিয়েছিল এবং তার ভেতরে লেখা ছিল আই লাভ শার্ক। এরপরে তারা একটা বিচে ঘুরতে আসে। সেখানে ইয়ং জুয়ের একটা ছবি আঁকে। তারা অনেক ভালো সময় কাটায়। ইয়ং বলে, অনেক ভালো হতো যদি সময় এখানে থেমে যেত। তখন হঠাৎ সে তার বাবার গাড়ি দেখতে পেয়ে ভয়ে জুকে জড়িয়ে ধরে। জু ভাবে যে এখন তাদের লাভ স্টোরি শুরু হবে, কিন্তু পরদিন ইয়ং আর স্কুলে আসে না। এরপরে জু ইয়ং এর বাসায় গিয়ে দেখতে পায় যে ইয়ং এর বাবা তাদের বাড়ি ভাঙচুর করেছে। আসলে ইয়ং তার মায়ের সাথে এই শহরে পালিয়ে এসেছিল। ইয়ং জুকে দেখে চলে যেতে বলে, আর রাতের বেলা ইয়ং জুয়ের কাছে ফোন করে বলে, আমি জানতাম না যে আমার বাবা আমাদেরকে এত জলদি খুঁজে পাবে। ছোটবেলা থেকেই দেখে আসছি সে ড্রিঙ্কস করে মাকে অনেক মারধর করতো, এই জন্যই আমরা তার কাছ থেকে দূরে থাকি। আর তোমার মতো কারোর সাথে বন্ধুত্ব করতে পেরে আমি অনেক ভাগ্যবান মনে করছি নিজেকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এখন চলে যাচ্ছি। এই বলে সে ফোনটি রেখে দেয়। সে রাতে অনেক বৃষ্টির ভেতরেও জুতাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে আর খুঁজে
খুঁজে পায় না। এরপর অনেক বছর কেটে যায়। জু একটি সাইবার ক্যাফেতে কাজ করে। পড়ালেখায় তার কোনো আগ্রহই নেই। সে সেই জন্য কলেজে কোনো অ্যাপ্লাইও করেনি। তার এক স্কুল ফ্রেন্ড তাকে বলে যে তাদের কলেজে অ্যাপ্লাই করা উচিত। এই বলে সে তাকে একটা কলেজের ছবি দেখায় এবং তাকে বলে যে এখানে ভর্তি হতে হবে তাদের, কারণ এই কলেজের মেয়েরা সবচেয়ে সুন্দর। কলেজের মেয়েগুলোর ভেতরে হঠাৎ জু ইয়ংকে দেখতে পায়, অর্থাৎ ইয়ং এখন ওই কলেজে পড়ালেখা করছে। জু অনেক এক্সাইটেড হয়ে পড়ে এবং সে ডিসাইড করে যে সে অনেক পড়ালেখা করে সেই কলেজে ভর্তি হবে। জু সবকিছু বাদ দিয়ে তার পড়ালেখায় মন দেয়। এর সাথে তার সুইমিং প্র্যাকটিসও চালিয়ে যায় এবং শেষমেশ জু এবং তার বন্ধু ইয়ং সেই কলেজে চান্স পেতে সক্ষম হয়। চারদিকে অনেক সুন্দরী মেয়ে দেখে জুয়ের বন্ধু অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর তারা কলেজে বিভিন্ন বন্ধুদের কাছে জানতে পারে যে ইয়ং হস্টেল থেকে পড়ালেখা করে। এর কয়েকদিন পর জু রাস্তায় ইয়ংকে দেখে। ইয়ং তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে, কিন্তু এটা ছিল জুয়ের ভাবনা, বরং ইয়ং তো ওকে লক্ষ্যই করেনি। জু তার কাছে গেলে ইয়ং তাকে চিনতে পায় এবং জুকে দেখে অনেক খুশি হয় এবং বর্তমানে ইয়ং ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছে। সে তাকে জিজ্ঞেস করে তুমি এই কলেজে কিভাবে চান্স পেলে? তখন জু মনে মনে বলে আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। এরপর ইয়ং এর সাথে আরো বেশি টাইম স্পেন্ড করার জন্য জু ইয়ং এর চিয়ার লিডিং টিমে জয়েন করে, যেখানে সবগুলো মেয়ের মধ্যে জু একাই ছেলে ছিল। জুয়ের এসব পাগলামি দেখে ইয়ং তাকে বলে দেয় যে তার বয়ফ্রেন্ড আছে। এই শুনে বেচারা জুয়ের উপরে আকাশ ভেঙে পড়ে। জু খোঁজ নিয়ে জানতে পারে যে ইয়ং এর বয়ফ্রেন্ড হাও, যে হচ্ছে তাদের ফুটবল টিমের লিডার। পরের সিনে ইয়ং জুকে বলে তোমার উচিত পড়ালেখা এবং সুইমিং এর দিকে ফোকাস রাখা। জু লজ্জা হয়ে বলে যে আর ইউ কেয়ার মি, এবং এটা শুনে ইয়ং বলে যে তোমার ইংলিশের দিকে ফোকাস দেওয়া উচিত। তখন তারা দেখতে পারে যে রাস্তার ভিতরে একটা ছেলে একটা মেয়ের ব্যাগ নিয়ে টানাটানি করছে। জু এবং ইয়ং মেয়েটাকে বাঁচিয়ে সেই ছেলেটাকে তাড়িয়ে দেয়। পরদিন জুয়ের বন্ধুরা অ্যাডাল্ট ফিল্মের কতগুলো ভিডিও আনে এবং সে বলে যে রাস্তায় তাদের ইয়ং এর সাথে দেখা হয়েছিল এবং সে এই পার্সেলটার উপরে ইয়ং এর অটোগ্রাফি নিয়ে এসেছে। এই নিয়ে তারা অনেক হাসাহাসিও করে। পুলিশ এসে জুকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং দেখা যায় যে পুলিশ ইয়ংকে অ্যারেস্ট করেছে। জু ইয়ংকে অ্যাডাল্ট ফিল্ম কেনার অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। এটা শুনে ইয়ং অনেক রেগে যায় এবং জুকে মারতে থাকে। তাই তাদের দুজনকে সেলে বন্দি করে রাখা হয় এবং তারা জানতে পারে যে তাদেরকে অ্যারেস্ট করার কারণ হচ্ছে তারা যে মেয়েটাকে বাঁচিয়েছিল মূলত সেই মেয়েটা ছিল চোর। মেয়েটা একটা ছেলের ব্যাগ চুরি করে পালাচ্ছিল, যাকে তারা বাঁচিয়েছে। এটা জেনে তারা নিজেদেরকে নিয়ে হাসতে থাকে। তখন জু ইয়ং এর কাছে তার আর হাও এর লাভ স্টোরি জানতে চায়। ইয়ং বলে এই কলেজের অ্যাডমিশন টেস্টের দিন সে অনেক নার্ভাস ছিল। হঠাৎ হাও এর সাথে তার ধাক্কা লেগে যায়। তখন হাও তাকে বলে যে এত নার্ভাস হওয়ার কিছু নেই, ভালোভাবে এক্সাম দিও, আমাদের আবারও দেখা হবে। ইয়ং এই কলেজেই চান্স পায় এবং ধীরে ধীরে হাও এর সাথে তার খুব ভালো বন্ডিং তৈরি হয়। এসব শুনে জু অনেক কষ্ট পায়। মনে মনে বলে আমি খুব সেলফিশ ছিলাম, কেন আমি ইয়ংকে বুঝতে চাইনি, কেন আমি জানতে চাইনি সে কি চায়। এরপর জু ডিসাইড করে যে সে সুইমিং নিয়ে ক্যারিয়ার করবে। সে ভালো মতো প্র্যাকটিস করে। ইয়ং এর জন্মদিনে সে ইয়ংকে ফোন করে। ইয়ং বলে যে সে একটু অসুস্থ, তা না হলে সে হাও এর সাথে ফায়ারওয়ার্কস দেখতে যেত। এর কিছুক্ষণ পরে ইয়ং শব্দ পেয়ে বেলকনিতে আসে এবং দেখতে পায় যে তাদের আকাশে অগণিত ফায়ারওয়ার্কস। তার জন্মদিনের ইচ্ছাটা পূরণ হয়ে যায়। এমন একটা সুন্দর সিচুয়েশনে হোস্টেলের সবাই তার লাভ কনফেস করতে থাকে। সবাই অনেক সুন্দর একটা সময় কাটায় এবং এই সবকিছু হোস্টেলের ছাদ থেকে দাঁড়িয়ে দেখতে থাকে জু। আসলে ইয়ং এর ইচ্ছাটা পূরণ করতেই সেই এসব করছিল। জু সেখান থেকে চলে আসে এবং সে বলতে থাকে যে এই সুন্দর মুহূর্তটা ফায়ারওয়ার্কস এর আলোর ঝলকানিগুলো ইয়ং হয়তো কখনোই ভুলতে পারবে না। হয়তো এই স্মৃতিগুলো তার সবসময় মনে থাকবে, আর এই স্মৃতিতে সবাই থাকবে, শুধু থাকবো না আমি। এর কিছুদিন পরে জু লাইব্রেরিতে হাওকে দেখে। সে একটি মেয়ের সাথে হলিডেতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। জু বুঝতে পারে হাও ইয়ং এর সাথে চিট করছে। হাও ইয়ংকে প্রমিস করেছিল যে ফুটবল ম্যাচে জিতে গেলে তাকে হলিডেতে নিয়ে যাবে, কিন্তু দেখা যায় যে হাও জেনে শুনে সে ম্যাচটা হেরে যাচ্ছে। সে ইয়ংকে সবকিছু বলে, কিন্তু ইয়ং তার কথা বিশ্বাস করে না। তাই রেগে গিয়ে জু নিজেই মাঠে নেমে যায় এবং ব্যাকগ্রাউন্ডে সে বলতে থাকে যে কথায় আছে প্রথম প্রেম মানুষকে বেপরোয়া করে তোলে, আর আজ আমি তোমাকে দেখাবো আমার বেপরোয়া ভালোবাসা। আর এই বলে ম্যাচের শেষ মিনিটে গোল করে সে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যায় এবং হাওকে জোরে একটা মেরে সেখান থেকে চলে আসে। এরপর কয়েক বছর কেটে যায়। ন্যাশনাল টিমে চান্স পাওয়ার জন্য জু তার সুইমিং প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। বর্তমানে সে একটা ধনী মেয়েকে ডেটও করছে। তার বন্ধুরা তাকে বলে যে তাকে বিয়ে করে ফেলতে এবং তাতে তার লাইফ সেট হয়ে যাবে, কিন্তু জু তাদের কথায় কান দেয় না। একদিন সে রাস্তায় ইয়ংকে দেখতে পায় এবং তখন জানতে পারে যে বর্তমানে ইয়ং একটা মডেলিং এর কাজ করছে। সে বিভিন্ন অ্যাডে অ্যাক্টিং করে থাকে। জু তার সাথে দেখা করে এবং বলে যে তুমি মডেলিং করছো কেন? ইয়ং বলে ফ্যাশন ডিজাইনিং এর জন্য তার অন্য দেশে যেতে হতো, কিন্তু তার বাবার অসুস্থতার কারণে আর সে যেতে পারেনি। তাই প্রায় সময় জু তার শুটিং দেখতে আসতো এবং জু রিয়েলাইজ করে যে ইয়ং এর উচিত তার প্যাশনকে ফলো করা। তাই সে ইয়ংকে তার ফ্যাশন ডিজাইনিং রিলেটেড কিছু জবের সার্কুলার দেয়। এ দেখে ইয়ং ইমোশনাল হয়ে যায়। পরদিন তার অন্য একটা শহরে শুটিং থাকে। জু তাকে নিতে আসে। মাঝপথে ডিরেক্টর তাকে ফোন করে বলে যে ইয়ংকে আর তাদের দরকার নেই, কারণ তারা অন্য একটা অ্যাক্টর দিয়ে সেই কাজটি চালিয়ে নেবে। এতে সে অনেক মন খারাপ করে। তার মন ভালো করার জন্য জু তাকে সমুদ্রের কাছে নিয়ে আসে, কিন্তু সেখানে গেট অফ থাকে। তখন গেট টপকানোর জন্য জু হাঁটু গেড়ে বসে পড়ে। ইয়ং এর সেই স্কুলের দিনগুলো মনে পড়ে যায়। ঠিক এভাবেই তার স্কুলের দেয়াল টপকে পালাতো।
সাগরের পাড়ে এসে তারা দুজনেই ডিরেক্টরকে অনেক গালি দেয়। তারা একসাথে বসে সেই স্কুলের দিনগুলোর কথা মনে করে। ইয়ংয়ের মন অনেক ভালো হয়ে যায়। তখন জু ইয়ংয়ের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, কিন্তু ইয়ং নিজেকে সরিয়ে নেয়। জু অনেক অকওয়ার্ড ফিল করে। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। জু ইয়ংকে ফোন করে এবং তার সুইমিং কম্পিটিশন দেখার জন্য আসতে বলে, কারণ সেই ম্যাচটা তার অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সেটা ছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এরপর কম্পিটিশনের দিন দেখানো হয়। তখন বাহিরে অনেক ঝড় চলছিল। টিভিতে দেখাচ্ছিল যে কিছু লোক ঝড়ের মধ্যে আটকা পড়ে গেছে, আর সেখানে পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তারা হচ্ছে সেসব লোক যারা ন্যাশনাল সুইমিং কম্পিটিশন দেখতে যাচ্ছিল। জুয়ের মনে হচ্ছিল ইউনো হয়তো সেখানে আটকে পড়েছে। সে ম্যাচের জন্য রেডি হয়ে যায়, কিন্তু ইয়ংয়ের চিন্তায় সে কিছুতেই কনসেন্ট্রেট করতে পারে না। ম্যাচ স্টার্ট হয়ে যায়, কিন্তু ইয়ং সেখান থেকে চলে আসে। ঝড় বৃষ্টির মধ্যেই সে ইয়ংকে খুঁজতে থাকে এবং এক পর্যায়ে সে তাকে পেয়ে যায়। জু বলে ইয়ংয়ের ফোন বন্ধ থাকায় সে অনেক টেনশনে ছিল। ইয়ং বলে সে একটা ট্যাক্সির ভেতরে আটকে গিয়েছিল এবং তার ফোন হারিয়ে গেছে। আর হঠাৎ করে জু তাকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত আমরা প্রত্যেকবার আলাদা হয়ে গেছি, আর এইবার আমি তোমাকে আর হারাতে চাই না। আমি আরো একবার তোমাকে বলতে চাই, তুমি কি আমার হবে? আমি সবসময় তোমার পাশে থাকবো। এগুলো শুনে ইয়ংও অনেক ইমোশনাল হয়ে যায় এবং সে বলে যে তাদের কম্পিটিশনে ফিরে যাওয়া উচিত, হয়তো জু আরেকটি চান্স পেতে পারে। এ বলে ইয়ং এগোতে শুরু করে। তখন উপর থেকে একটা কিছু ইয়ংয়ের গায়ে পড়তে থাকে, যেটা দেখে জু ইয়ংকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই ভারী জিনিসটা জুয়ের গায়ে পড়ে যায়। এতে তার শোল্ডার ফ্র্যাকচার হয়ে যায়। আগামী কয়েক বছর সে সুইমিং করতে পারবে না। এতে ইয়ংয়েরও অনেক মন খারাপ হয় এবং সে বলে যে তুমি এখন সুইমিং করবে কিভাবে? তোমার চ্যাম্পিয়ন হতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে। জু বলে যে প্রয়োজনে সুইমিং ছেড়ে দিব, সেটা বড় কোনো সমস্যা না। আসল কথা হচ্ছে তুমি এখনো ঠিক আছো, তোমার কিছুই হয়নি। এটা শুনে ইয়ং আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং অবশেষে জিকে গ্রহণ করে নেয় এবং তারা একসাথে থাকা শুরু করে। ইয়ং একটি ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে জব পেয়ে যায়। জু সবসময় ইয়ং এর খেয়াল রাখে এবং ধীরে ধীরে জু এর ইনজুরিটাও রিকভার হতে থাকে। একদিন তারা একটা সুন্দর ওয়েডিং ড্রেসও দেখতে পায় এবং তারা বলে যে তারা তাদের বিয়েতে ঠিক এমনই একটা ড্রেস পরবে। ইয়ং তাদের জন্য রিং কিনে রেখেছিল। সে জুকে রিং পরিয়ে দিতে বলে। জু প্রমিস করে যে সবকিছু ঠিক হলে তাকে ডায়মন্ডের রিং কিনে দিবে। এরপর জু চেকআপের জন্য ডক্টরের কাছে আসে। ডক্টর বলে যে জুয়ের সবকিছু ঠিকই হয়ে গেছে এবং সে সব কাজ স্বাভাবিকভাবে করতে পারলেও সে প্রফেশনাল সুইমার হতে পারবে না। এই কথাটি শুনে জুয়ের সমস্ত আশা নিমিষেই শেষ হয়ে যায়। সে একদম ভেঙে পড়ে এবং বিভিন্ন জায়গায় জবের অ্যাপ্লাই করেও জব খুঁজে পায় না। তার অর্থনৈতিক অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং ইয়ংয়ের জব ছিল, তাই সে বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ বহন করে। বিষয়টা জু ভালো মতো নিতে পারে না। একদিন ইয়ং জুকে শপিং মলে নিয়ে আসে এবং তাকে একটা শার্ট ট্রায়াল দিতে বলে এবং জু দেখে শার্টের পিছনে তার ছবি। স্কুলের সময় এই ছবিটা ইয়ং তার জন্য ড্রয়িং করেছিল। ইয়ং এর এই ডিজাইনটা কোম্পানি পছন্দ করেছে এবং এই ডিজাইনের প্রোডাক্ট লঞ্চ করে। তারা অনেক খুশি থাকলেও জু তাদের ফিউচার নিয়ে অনেক টেনশনে ছিল। এরপর একদিন জুয়ের বন্ধুরা গেট টুগেদার করে। তার এক বন্ধু খুব শীঘ্রই বিয়ে করবে এবং তারা জুকেও বিয়ে করে নিতে বলে। জু তাকে বলে যে বর্তমানে তার কোনো জব নেই, তাই এখন সে বিয়ের জন্য প্রস্তুত নয়। এ শুনে তার বন্ধুরা অনেক হাসাহাসি করে। এ নিয়ে জুয়েরও অনেক মন খারাপ হয়। ইয়ং বলে তাদেরও খুব শীঘ্রই বিয়ে করে নেওয়া উচিত। জু বলে তার কোনো জব নেই, আর ইদানিং ভাগ্যটাও তার সাথে নেই, তাই তাদের এখন বিয়ে করাটা ঠিক হবে না। এর কিছুদিন পরে ইয়ংয়ের বাবা মারা যায়। জুয়ের সকল বন্ধুরা তাদের দেখতে আসে। জুয়ের বন্ধু জুকে ফিউচার প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে। জু বলে যদি সেদিন ইয়ংয়ের সাথে আমার দেখা না হতো তাহলে আজ ইনজুরিতে পড়ে আমার ক্যারিয়ারটাও নষ্ট হতো না। এখন আমার অনেক অনুশোচনা হচ্ছে। কিন্তু জুয়ের এই কথাগুলো পাশ থেকে ইয়ং শুনে ফেলে এবং ইয়ং অনেক কষ্ট পেয়ে বলে আমার বাবাও ঠিক তোমার মতোই ছিল, সবসময় আমার মাকেই দোষারোপ করতো, তাই বিয়ের পরেও তারা কখনো একসাথে থাকেনি এবং আজ বাবার মৃত্যুর দিনেও মা তাকে দেখতে আসেনি। আসলে আমার সাথে দেখা না হলে তুমি হয়তো অনেক ভালো সুইমার হতে পারতে। তুমি বলেছিলে আমাকে কখনোই কষ্ট দিবে না, কিন্তু তুমি আজকে আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছো। এরপর রাতের বেলা জু ইয়ং এর কাছে ক্ষমা চায় এবং বলে সে এখন থেকে ইয়ং এর কথা শুনবে এবং স্পোর্টস টিচার হওয়ার জন্য প্রিপারেশন নেবে। ইয়ং বলে তার অন্য এক দেশে ট্রান্সফার হয়ে গিয়েছে, সে নেক্সট উইকে চলে যাবে। জু তাকে সাপোর্ট করে, বলে আমি তোমার অপেক্ষায় থাকবো, কোনো মেয়ের দিকে তাকাবো না। হঠাৎ সে লক্ষ্য করে দেখে যে ইয়ং তার আঙ্গুল থেকে জুয়ের পরানো সেই রিংটা খুলে ফেলেছে। এটা দেখে জুয়ের চোখে পানি চলে আসে। সে তার ভুলের জন্য বারবার ক্ষমা চায়। সে বলে আমি আমার মা এবং বাবাকে কাছ থেকে দেখেছি, অনুশোচনার জন্য তারা কখনোই এক হতে পারেনি। জু বলে সারা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। ইয়ং বলে আমিও চাইতাম, কিন্তু তোমার
আমার মনের কথাগুলো জানার পর আর হয়তো সম্ভব হবে না, এবং ইয়ং তাকে এরপরে স্পোর্টস টিচারের এক্সামের জন্য প্রস্তুতি নিতে বলে। এই বলে ইয়ং জুয়ের কাছ থেকে চলে যায়। ইয়ং একটা চিঠি লিখে যায় যেখানে লেখা ছিল, প্রিয় জু, আমার জন্য হয়তো তুমি অসুস্থ হয়ে পড়েছো, কিন্তু মানসিক অসুস্থতা তার চেয়ে কম নয়। আমাদের সেই রোগে আক্রান্ত হওয়া উচিত হবে না। আসলে অনুশোচনা আমার হচ্ছে, স্কুলে তোমার সাথে এত বেশি টাইম স্পেন্ড করা উচিত হয়নি, কলেজে আমাকে সবসময় প্রোটেক্ট করাও তোমার উচিত হয়নি, তাহলে হয়তো আমাদের আর একসাথে থাকতে হতো না। আমার জন্য তোমার লাইফটা নষ্ট হয়েছে, এটা মনে পড়লে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। আমার শুধু একটাই অনুশোচনা, যদি আমরা আবার সেই স্কুল থেকে লাইফটা শুরু করতে পারতাম। এরপরে সিন রিয়েল টাইমে চলে আসে। জু এখন একটা স্কুলের স্পোর্টস টিচার। সে তার ডেস্কের উপরে ইয়ং এর বিয়ের কার্ড দেখতে পায় এবং তার লাইফের সবকিছুই ঠিক ছিল, কিন্তু ইয়ং এর স্মৃতিগুলো তাকে অনেক কষ্ট দিত। সে ইয়ংকে শেষবারের মতো দেখার জন্য তার বিয়ের অনুষ্ঠানে যায়। পরের সিনে ইয়ং এর বিয়েতে দেখানো হয়, সেখানে তারা সবাই চলে আসে এবং জুয়ের বন্ধুরা ইয়ং এর বন্ধুদেরকে রুম থেকে বের করে দেয়। এরপরে জু রুমে ঢুকে ইয়ংকে দেখতে পায়, তাকে অনেক সুন্দর লাগছিল এবং অনেক খুশিও ছিল। তাকে খুশি দেখে জু নিজেও অনেক খুশি হয়। জু বলে, আমি অনেক বোকা ছিলাম, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানগুলোকে নষ্ট করেছি, কিন্তু এখন আমি আর অনুশোচনা করি না। আর তোমাকে ভালোবাসাটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো অধ্যায়। আমি তোমাকে বলতে চাই, আমার জীবনের সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে তোমার সাথে দেখা হওয়া। তুমি এই বাচ্চা সুলভ জুকে ম্যাচিওর করতে সাহায্য করেছো। আমার পুরো সময়টাই এলোমেলো ছিল, কিন্তু আমি বারবার সেই সময়টাকেই স্মৃতিচারণ করতে চাই, কারণ ওই স্মৃতির প্রত্যেকটা পাতায় শুধু তুমি ছিলে। আমি যদি আরেকটু আগে ম্যাচিওর হতে পারতাম, তাহলে হয়তো তোমাকে আর হারাতে হতো না। আমি তোমার হাসি মাখা মুখটা এবং কান্নায় ভেঙে পড়া মুখটা দুটাই দেখেছি। আজ আমি সেই মুখটা আরো একবার দেখতে এসেছি, যেটা আর কখনোই আমার হবে না। ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য। ইয়ং বলে, জু, আমাদের জীবনে অনেক কিছুই আসে, কিন্তু প্রথম ভালোবাসার মতো আর কেউ আসে না। এবং ইয়ংও তাকে ধন্যবাদ জানায় তাকে 15টি বছর আগলে রাখার জন্য, এবং তাকে বলে যে আমরা দুইজন দুই আলাদা লাইফে প্রবেশ করছি। কথা দাও যে তুমি আর কখনো অনুশোচনায় থাকবে না এবং তোমার লাইফটা হ্যাপিলি উপভোগ করবে। এটা বলে তারা দুজন হ্যান্ডশেক করে একে অপরকে বিদায় জানায়, এবং এখানেই শেষ হয়ে যায় আজকের এই মুভিটি। আর এই গল্পটা আমাদেরকে শেখায় যে এক হয়ে যাওয়াটাই কোনো ভালোবাসার পূর্ণতা নয়, তাহলে বিচ্ছেদ নামের কোনো শব্দই পৃথিবীতে থাকতো না।